সেদিকে তাকাতেই প্রভা দেখতে পেল একটা ছেলে অত্যন্ত বিশ্রী চাহনিতে ওর দিকেই তাকিয়ে আছে। ছেলেটার পাশে আরো চারজন ছেলে দাঁড়িয়ে আছে। সবগুলোর মুখেই কেমন যেন একটা হাসি লেগে আছে। প্রভা তৎক্ষণাৎ বেঞ্চ থেকে উঠে একটু সামনে এসে দাঁড়ায়। ছেলেগুলো আবার ওর পাশে এসে দাঁড়ায়। প্রভা যতই সরে দাঁড়াচ্ছে ছেলেগুলো ততটাই ওর দিকে চেপে আসছে। এক পর্যায়ে প্রভা রাগান্বিত দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, খুব কি সমস্যা হতো? হতো না। আমার দিকে চেপে আসছেন কেন? ওদিকটাতেও তো জায়গা আছে, সরে দাঁড়ান আমার থেকে। ছেলেগুলোর মধ্য থেকে একজন বলল। ওদিকটাতে তো আর তুমি নেই, তাই এদিকটাতে দাঁড়িয়েছি। কথাটা বলে ছেলেগুলো জোরে জোরে হাসতে লাগলো। প্রভা বুঝতে পারছে যে ওর এখানে আর দাঁড়ানো উচিত হবে না। রাস্তায় তেমন মানুষজনও নেই যে ও বিপদে পড়লে কেউ এসে ওকে সাহায্য করবে। প্রভা সেখান থেকে বেরিয়ে নেমে যেতে ধরলে একটা ছেলে ওর হাতটা টেনে ধরে। আরে এই বৃষ্টির মাঝে কোথায় যাচ্ছ? আমাদেরকে বলো, আমরা পৌঁছে দিয়ে আসছি। হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি, আমি কিন্তু চিৎকার করব। ছাড়ার জন্য তো ধরিনি। আর চিৎকার করবে, করো না। আমি দেখি এই শহরে কার হাতে ক্ষমতা যে আমার কাছ থেকে আমার শিকারকে নিয়ে যাবে। ক্ষমতা দেখবি নাকি? নিস্তব্ধ পরিবেশে হঠাৎই তৃতীয় কারো কণ্ঠ পেয়ে সেদিকে তাকালো প্রভা। আগত ব্যক্তিটাকে দেখে প্রভা প্রচন্ড মাত্রায় অবাক হলো। এই মানুষটা এখন এখানে কিভাবে এলো? এদিকে উৎসবকে দেখে এই ছেলেটা প্রভার হাতটা ছেড়ে দেয়। মুহূর্তের মধ্যেই একেবারে ভেজা বিড়ালে পরিণত হয়। উৎসব ওদের দিকে আরেকটু এগিয়ে এসে মুখে হালকা হাসি নিয়েই ছেলেটার উদ্দেশ্যে বলল, কি হলো রে? হঠাৎ ছেড়ে দিলি কেন? ধর, তোকে আটকানোর সাহস আছে নাকি কারো? ধর 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 ধর। না না ভাই, আমি তো আসলে ওকে ভয় দেখানোর জন্য কথাটা বলছিলাম। আরে তুই ভয় পাচ্ছিস কেন? না ভাই, আসলে আসলে আমি ওইভাবে বলতে চাইনি। আপনার ক্ষমতার কাছে তো আমি কিছুই না। কথাটা বলার সাথে সাথে উৎসব ছেলেটার চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, শালা হারামি, সারাদিন আমার পায়ের কাছে পড়ে থাকি বলিস, তোর ধারে কাছেও ঘেঁষার কারো ক্ষমতা নেই। আর ওর হাত ধরেছিলে কেন বল? শেষের কথাটা উৎসব অত্যাধিক জোর গলায় বলল। ছেলেগুলোর সাথে সাথে প্রভাও কেঁপে উঠল। ভাই আসলে ওকে ভালো লেগেছিল, তাই ওর সাথে কথা বলতে চেয়েছিলাম। কথা কি তোর হাত ধরে বলতে হয়? কথা তো বলবো মুখ দিয়ে। তাহলে ওর হাত কেন ধরেছিল? হারামির বাচ্চা বল। ছেলেগুলোর সাথে সাথে প্রভাও কেঁপে উঠল। কথাটা বলে উৎসব ছেলেটাকে আচ্ছা মতো পেটাতে লাগলো। ওকে মারা দেখে ওর পাশের ছেলেগুলো আর ওর দিকে এগোনোর সাহস হচ্ছে না। এদিকে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। প্রভা বুঝতে পারলো যে এখন যদি উৎসবকে না থামায় তাহলে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু উৎসব এখন যে পরিমাণ রেগে আছে তাতে আদৌ ওর কথা শুনবে কিনা সেটা নিয়ে প্রভার সন্দেহ আছে। প্রভা তাও উৎসবকে আটকাতে গেল, কিন্তু কোনো লাভ হলো না। উৎসব যেন হুঁশে নেই। প্রভা উৎসবকে আটকাতে না পেরে উৎসবের সাথে যে দুজন ছেলে এসেছিল ওদেরকে উৎসবকে থামাতে বলে, কিন্তু ওদেরও সাহস হচ্ছে না উৎসবকে থামানোর। উৎসব ছেলেটাকে মারতে মারতেই বলল, তোর সাথে কি করতে চাইছিলে? আমি বলছি না, কুত্তার বাচ্চা, তোর মতো জানোয়ারকে আমি চিনি। ছেলেটা কাতর কণ্ঠে উৎসবকে বলল, ভাই বিশ্বাস করেন, আমি ওর সাথে কোনো কিছুই করতাম না। এক সপ্তাহ হলো ওকে ভার্সিটিতে দেখছি, পছন্দ করি আমি ওকে। ভাবছিলাম আপনাকে জানিয়ে ওকে বিয়ের প্রস্তাব দেব, কিন্তু আপনি তো ছিলেন না। শেষের দুই লাইন শুনে উৎসবের হাত থেমে গেল। মনের মাঝে লুকিয়ে রাখা কিছু পুরনো ক্ষততে কেউ যেন এতদিন পর আবার আঘাত করল। এই একটা কথা, এই একটা কথাই তার জীবন থেকে সুখ শান্তি সব কেড়ে নিয়েছে। অমানুষ থেকে তাকে পশু বানিয়েছে। ওর মাঝেও যে একটা হৃদয় আছে সে কথাটা উৎসবকে ভুলিয়ে দিয়েছে। বেঁচে থাকার অনুভূতি যে কেমন হয় সেটাও ওকে ভুলিয়ে দিয়েছে। উৎসবের রাগ যেন আরো বেড়ে গেল। সে পুনরায় ছেলেটাকে মারা শুরু করলো। এবার যেন আরো বেশি শক্তি প্রয়োগ করছে ছেলেটাকে মারতে। বিয়ে করতে না? কি ভেবেছিস তোরা আবার আমাকে বলবি যে একটা মেয়েকে বিয়ে করবি, আমি তোদের সাহায্য করব, আর তোরা আবার আমার সাথে হারামিগিরি করবি? উৎসব মির্জাকে তোরা কি ভেবেছিস? আমি এক ভুল বারবার করি না। তোদের মতো হারামিদের এই উৎসব মির্জা দ্বিতীয় সুযোগ দেয় না। প্রথমবারেই কেউ আর তোদের চিহ্ন খুঁজে পায় না। উৎসব যেন স্থির করে ফেলেছে যে ও এই ছেলেটাকে প্রাণে না মেরে ছাড়বে না। অবস্থা বেগতিক দেখে প্রভা আবার ছেলে দুটোকে বলল,
আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা না দেখে ওনাকে আটকান, এরপর কিন্তু একটা বড় অঘটন ঘটে যাবে। কি হলো, আটকান ওনাকে। প্রভার কথা শুনে ছেলেগুলো উৎসবকে আটকাতে গেল। বহু কষ্টে উৎসবকে ওরা আটকায়। উৎসব ভাইয়া প্লিজ শান্ত হন, আর মারলে মরে যাবে তো। প্রভার কথা শুনে উৎসব ওর দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, মরলে মরুক, ওর মতো কয়েকটা হারামি আমাকে মেরে ফেলেছে, তাহলে আমি কেন ওদের বাঁচতে দেব? শান্ত হন ভাইয়া, এরকম করবেন না। উৎসবের চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হচ্ছে। প্রভা এতটা রাগতে এর আগে কখনো কাউকে দেখেনি। উৎসবের হাতের দিকে চোখ পড়তেই দেখলো হাতটা কিছুটা কেটে গেছে। প্রভা তাড়াহুড়ো করে বলল, আরে উৎসব ভাইয়া, আপনার হাতটা তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে তো, এই জন্যই বলেছিলাম মারবেন না। কি হলো মেরে, শুধু শুধু নিজের হাতে ব্যথা পেলেন। প্রভার কথা শুনে উৎসবের দৃষ্টিটা যেন একটু শান্ত হলো। প্রভা ব্যাগ থেকে রুমাল বের করে বৃষ্টির পানিতে সেটা ভিজিয়ে নিয়ে উৎসবের হাতে রক্ত মুছে দিল। উৎসব অবাক হয়ে প্রভাকে দেখছে। জীবনে দ্বিতীয়বারের মতো কেউ সে আঘাত পেয়েছে দেখে এতটা উদ্বিগ্ন হলো। তার জীবনে তাকে নিয়ে চিন্তা করার মানুষের বড্ড অভাব। যে একটা মানুষ ছিল তাকে সে নিজের ভুলে হারিয়েছে। আর কেউ তো কখনো ওর জন্য এতটা উদ্বিগ্ন হয়নি। সবাই শুধু উৎসব মির্জার অমানসিক রূপটাই দেখে এসেছে। সবাই শুধু জেনে এসেছে উৎসব মির্জার মাঝে হৃদয় বলতে কিছুই নেই। কিন্তু কেন সে হৃদয়হীন, কেন সে অমানুষের মতো কাজ করে, এই কথাটা তো কেউ জানতে চায়নি। কয়েক বছরের ব্যবধানে যে সে আরো বেশি অমানুষ হয়ে উঠেছে, তার পিছনের কারণটা তো কেউ জানতে চায় না। অবশ্য যেখানে নিজের বাবাই স্বার্থ ছাড়া কখনো ছেলের খোঁজ নেয় না, সেখানে অন্যদের থেকে আশা করা তো বিলাসিতা। প্রভা উৎসবের হাতে রুমালটা পেঁচিয়ে দিল। উৎসব ওর সাথে হাসা ছেলে দুটোর মধ্যে থেকে একজনকে যাকে মারলো তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করার জন্য বলে। ছেলেটার অবস্থা একেবারে নাজেহাল করে ছেড়েছে উৎসব। নাক মুখ ফেটে রক্ত পড়ছে। উৎসব এবার প্রভার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়েছিলে কেন? বাড়ি যাওনি এখনো? আসলে ভাইয়া আমি গাড়ি পাচ্ছিলাম না, তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল, তাই এখানে অপেক্ষা করছিলাম বৃষ্টি থামার জন্য। তার মধ্যেই ছেলেগুলো এসে। চলো, আমি পৌঁছে দিচ্ছি। না না ভাইয়া, লাগবে না, বৃষ্টি তো থেমে গেছে, আমি এখন গাড়ি পেয়ে যাব, আপনি যান। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি যে কিভাবে আমার বিপদের সময় সব সময় চলে আসেন। আপনি আমাকে 2 দিন বিপদ থেকে বাঁচালেন, এটা কিন্তু ধার হিসেবে রইল, পরে একদিন শোধ করে দিব। কথাটা বলে প্রভা সেখান থেকে নেমে পড়ল। ভাগ্যক্রমের সাথে সাথে একটা রিক্সাও পেয়ে গেল। রিক্সাটা যেতে না চাইলেও প্রভা বেশি ভাড়া দেবে বলতেই রিক্সাওয়ালা রাজি হয়ে যায়। উৎসব এক ধ্যানে প্রভার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। ওর সাথে আসা আরেকটা ছেলে উৎসবকে বলল, ভাই যাবেন না? উৎসব ছেলেটার দিকে তাকিয়ে হালকা হাসলো। নিজের হাতে রুমালটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গিয়ে বেঞ্চে বসে পড়ল। ছেলেটা আবারও উৎসবের কাছে এগিয়ে এসে বলল, ভাই এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, আমাদের সাথে কোনো ছেলেফেলে নেই, শত্রুরা যদি হামলা করে বসে। শত্রুরা হামলা করবে, কিন্তু আমার শত্রু কই? কি বলেন ভাই? উনি উনি নির্ভীক চৌধুরী তো আপনার সব থেকে বড় শত্রু। ছেলেটার কথা শুনে উৎসব হালকা একটু হাসলো। তোর কি মনে হয় ওই শালা হারামি আমার উপর হামলা করবে? ওইসব হারামি মার্কা কাজ করে না। ওকে না হয় বাদই দিলাম ভাই, কিন্তু আরও অনেকেই তো আছে। ছেলেটার কথা যেন উৎসবের গায়েই লাগলো না। উৎসব হাতে রুমালটা খুলে পকেটে রাখলো। বেশ অনেকক্ষণ হয়ে যাওয়ার পর উৎসব ছেলেটাকে বলল, একটা গান বলবো, শুনবি? কি বলেন ভাই, আপনার গান শুনতে পাওয়া তো আমার ভাগ্যের ব্যাপার। ছেলেটার কথাই উৎসব হেসে দিয়ে বলল, তোর মতন আরো কয়েকটা ভক্ত পেলে শালা এই বালের রাস্তাতে ছেড়ে দিয়ে গান গাওয়া শুরু করতাম। বাদ দেন ভাই, আপনি গান বলেন, আজকে একটা হিন্দি গান বলেন। বেশ, আজ তাহলে আমার ভক্তের ইচ্ছে অনুযায়ী গান বলি। হ্যাঁ ভাই বলেন। কথাটা বলে ছেলেটা বেঞ্চের উপর উৎসবের পাশে বসে পড়ল। উৎসব গান গাওয়া শুরু করলো। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना
ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार तुम्हें कोई और देखे तो जलता है दिल बड़ी मुश्किलों से फिर संभलता है दिल क्या क्या जतन करते हैं तुम्हारे बिना ये दिल बेकरार कितना ये हम नहीं जानते मगर जी नहीं सकते तुम्हारे बिना हमें तुमसे प्यार নির্ভীক, তোমাদের দলের ছেলেরা নাকি অযথাই বিরোধী দলের ছেলেদের সাথে মারামারি করেছে। ছাত্র ইউনিয়নের সভাপতি মাসুদ রানা নির্ভীককে প্রশ্নটা করলেন। নির্ভীক বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিল। মারামারির খবরটা আমিও পেয়েছি ভাই, কিন্তু সেটা যে অযথা ছিল এই খবরটা আপনাকে কে দিল? পাশ থেকে আরাফাত হোসেন গম্ভীর গলায় বলে উঠলেন। আমি বলেছি, কিন্তু কে বলেছে সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে তোমার ছেলেরা অযথাই কেন ওদের সাথে লাগতে গেল। আপনি দিয়েছেন খবরটা। অবশ্য আমার আগে বোঝা উচিত ছিল যে আমাদের দলে একমাত্র আপনি আছেন যে রাজনীতির থেকে বেশি অন্যের খবর সংগ্রহ করতে পছন্দ করেন। মুখ সামলে কথা বলো নির্ভীক। ভুলে যাও না যে আমি তোমার থেকে বেশি দিন হলো এই পেশায় আছি, তাই তোমার থেকে আমি বেশি বুঝি। সমস্যাটা তো ওখানেই, আপনি বেশি বোঝেন। আর কি বলুন তো, রাজনীতিটা শুধুমাত্র আপনার পেশা, আর এটা আমার পেশা আর নেশা দুটোই। আপনার থেকে নিশ্চয়ই আমি একটু হলেও ভালো বুঝি বলেই আজকে এই পদটায় আমি আছি। নির্ভীক, এসব কথা পরে হবে। আগে বলো, আরাফাত আমাকে যে খবরটা দিয়েছে সেটা কি সত্যি? আমি তোমার মুখ থেকে সবটা শুনতে চাই। না মাসুদ ভাই, আপনাকে অর্ধেক সত্যিটা বলা হয়েছে। প্রথমত যে ছেলেগুলো মারামারি করেছে তারা আমার দলের ছিল। ওরা একসময় আমার হয়ে কাজ করতো, কিন্তু এখন আর করে না। নির্ভীকের কথার মাঝিয়ে আরাফাত হোসেন আবারও বলে উঠলেন। তোমার কাছে কি প্রমাণ আছে যে ওরা এখন আর তোমার হয়ে কাজ করে না? আমার কথার মাঝে কেউ নাক গলালে কিন্তু আমার মাথা গরম হয়ে যায় মাসুদ ভাই। শুধু আপনি সামনে আছেন বলে কিন্তু কিছু বলছি না। উনাকে বলুন আমার ধৈর্যের পথ ভাঙার আগেই যেন উনি চুপ করেন। নির্ভীকের করা অপমানে আরাফাত হোসেনের মুখ বন্ধ হয়ে গেল। এতগুলো ছোট ছোট ছেলের সামনে তাকে নির্ভীক এভাবে অপমান করলো, কথাটা ভাবতেই আরাফাত হোসেনের মাথায় রক্ত উঠে যাচ্ছে। মাসুদ ভাই, ওই ছেলেগুলো আর আমার সাথে কাজ করে না। এখন ওরা কাজ করা ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে সাপোর্ট করা হয়তো ছাড়েনি। আমার কাছে পাক্কা খবর আছে যে আমাদের দলের ছেলেগুলো অযথাই আগে মারামারি শুরু করেনি ভাই, বরং ওরা যাতে আগে হাত ওঠায় সেজন্য ওদেরকে উস্কানো হয়েছে। ওদেরকে কথার জালে ফাঁসিয়ে আগে উত্তক্ত করা হয়েছে ভাই। তারপরে ওরা আগে হাত তোলেনি। আগে বিরোধী পক্ষের ছেলেরা আমাদের পক্ষের একজন ছেলেকে ধাক্কা দেয়, তারপর আমাদের দলের ছেলেরা ওদের উপরে হামলা চালায়। আপনিই বলুন মাসুদ ভাই, আপনার সামনে যদি আপনার দলের নেতাকে নিয়ে কেউ কটূক্তি করে, তাকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলে এবং সামনে আপনার দলকে ছোট করে, তাহলে কি আপনি চুপ করে থাকতে পারবেন? ওরা তো শুধু মেরেছে, কিন্তু আমি বা আপনি হলে তো ওদেরকে ওখানেই কেটে রেখে আসতাম। এখন পুরো ব্যাপারটা আপনি বিচার করে বলুন যে ওদের দোষটা কোথায়। কিন্তু নির্ভীক, আরাফাত আমাকে বলল যে আমাদের ছেলেরা নাকি আগে ওদের গায়ে হাত দিয়েছে, আর তুমি বলেছো যে ওরা আগে হাত দেয়নি। তাহলে আমি কোনটা সত্যি বলে ভেবে নেব? আর তোমার কি মনে হয় যে এটা আমাদের দলের বদনাম করার জন্য পরিকল্পিত ছিল? একদমই ঠিক বুঝেছেন ভাই। আসলে এই পুরো ঘটনাটা না খুবই কাঁচা মাথার পরিকল্পনা ছিল। কথাটা নির্ভীক আরাফাত হোসেনের দিকে তাকিয়েই বলল। তা দেখে আরাফাত হোসেন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। নির্ভীক আবারও বলতে শুরু করলো। ভাই, ঘটনাটা কিন্তু আমাদের ভার্সিটির মধ্যে ঘটেনি। ভার্সিটি থেকে বেশ অনেকটা দূরে এই ঘটনা ঘটেছে, এবং যেখানে এই ঘটনা ঘটেছে ওই জায়গায় মাত্র একটাই সিসিটিভি ক্যামেরা ছিল। সিসিটিভি ক্যামেরার নামটা শুনিয়ে আরাফাত হোসেনের গলাটা যেন শুকিয়ে গেল। তার লোকজন তো তাকে এই খবরটা দেয়নি। এখন নিশ্চয়ই ফুটেজে দেখা গেছে যে কে আগে হাত উঠিয়েছিল। মাসুদ সাহেব উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলেন। কি বলছো নির্ভীক? তাহলে তো ফুটেজটা চেক করলেই সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ ভাই, আমিও সেটা ভেবে আগে গিয়ে ফুটেজটা চেক করি, কিন্তু ফুটেজে মারামারির পুরো দৃশ্যটা ঠিক দেখা যাচ্ছে না।
মানে ফুটেজে দেখে আপনি এটা বুঝতে পারবেন না যে কে মারামারি শুরু করেছে। কথাটা শুনে আরাফাত হোসেন যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি আবারও নির্ভীকের কথার মাঝে নাক গলিয়ে বললেন, হ্যাঁ, বলো কি প্রমাণ আছে? যখন পরিষ্কার কিছু দেখাই যায়নি তাহলে এই কথাটা তুললে কেন? অযথা সময় নষ্ট। মাসুদ ভাই, আপনি কি একটা ব্যাপার বুঝতে পারছেন যে দলের মাঝে আগাছা বেড়ে গেছে? ছাড়াই করতে হবে সেগুলো। নির্ভীক এবার অগ্নি দৃষ্টিতে আরাফাত হোসেনের দিকে তাকিয়ে বলল, শেষবারের মতো সাবধান করছি আরাফাত সাহেব, আমার কথার মাঝে নিচের নোংরা হাত টেনে আনবেন না। ফলাফল যদি অন্যদিকে যায় তাহলে কিন্তু তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। আর মাসুদ ভাই, আর একবার যদি কেউ আমার কথার মাঝখানে আমাকে আটকে দেয় তাহলে কিন্তু আমি চুপ হয়ে যাব। এই পার্টি সহসভাপতির পদ কিছুই কিন্তু আমাকে আটকাতে পারবে না। আরাফাত হোসেন যেন দমবার পাত্র নন। তিনি পুনরায় ঝাঁঝালো গলায় বললেন, এই ছেলে, কাকে হুমকি দিচ্ছ তুমি? কাকে দিচ্ছ তুমি? হ্যাঁ, কি ভেবেছ তোমার হুমকিতে আমি ভয় পেয়ে যাব? আর কিসের ক্ষমতা তোমার? হ্যাঁ, বাপ এমপি বলে সেই গরম আমাকে দেখাচ্ছ? কি ভেবেছ তোমার হুমকি শুনে আমি ভয় কুকড়ে যাব? হ্যাঁ। আরাফাত হোসেনের কথা শুনে নির্ভীক একটা বাঁকা হাসি দিয়ে বলল, সাথে অনেকের অবস্থা যে বেহাল হবে সেটা থেকেও কিন্তু আমায় কেউ আটকাতে পারবে না। আপনার মতো ছুনোপুটিকে মারতে আবার আমার বাবাকে লাগে নাকি? আপনার শুনোতে এই নির্ভীক চৌধুরী যথেষ্ট। আর এই নির্ভীক চৌধুরী কখনো অন্যের ক্ষমতার জোরে কাউকে হুমকি দেয় না। চাইলে আমার ক্ষমতা আপনাকে দেখাতে পারি, বলুন, দেখবেন? মাসুদ সাহেব বুঝতে পারছেন যে পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে, আর নির্ভীক যে ফাঁকা হুমকি দেবে না সেটাও তিনি খুব ভালো করেই জানে। তিনি আরাফাত হোসেনকেই থামতে বলে নির্ভীককে বললেন, আমরা কিন্তু আসল কথা থেকে সরে যাচ্ছি নির্ভীক। আর কেউ তোমার কথার মাঝে কথা বলবে না। তুমি তোমার কথা শেষ করো। নির্ভীক আবার আগের কথাই ফিরে এলো। ফুটেজে মারামারি দৃশ্যটা ভালোভাবে দেখা না গেলেও অন্য কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য দেখা গেছে মাসুদ ভাই। সে সম্পর্কে আমি পরে বলছি। তার আগে এই ব্যাপারটা পরিষ্কার করি যে কে আগে হাত তুলেছিল। এই বিষয়টাই যখন এত বড় করে আপনাকে দেখানো হয়েছে তাহলে আপনার কাছে এরিয়াকে ক্লিয়ার করি। আপনি এটা খুব ভালো করেই জানেন ভাই যে আজকালকার যুগে কোথাও কোনো ঝামেলা হতে দেখলে মানুষ সেটা না আটকিয়ে আগে সেটা ভিডিও করে এবং পরবর্তীতে সেটা সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে। ঠিক একই ঘটনা এখানেও ঘটেছে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা না গেলেও মোবাইলে ভিডিও ফুটেজে সবটা পরিষ্কার দেখা গেছে। ওখানে মারামারি শুরু হওয়ার বেশ অনেকক্ষণ আগে থেকেই ওদের মাঝে তর্ক বিতর্ক হচ্ছিল। ঠিক ওই সময়টা থেকে আমাদের ভার্সিটিরই একটা ছেলে পুরোটা ভিডিও করে নেয় এবং শুধু ভিডিও করে না, সেটা আবার সোশ্যাল মিডিয়ায় আপলোডও করে এবং ইতোমধ্যে সেই ভিডিওতে প্রায় 30,000 ভিউ হয়েছে। কিন্তু নির্ভীক, ভিডিওটা তুমি কোথায় পেলে? ঠিক প্রশ্ন ভাই, ভিডিওটা আমি কোথায় পেলাম? আসলে ভিডিওটা আমি পাইনি, আমার একজন ছেলে আমাকে দেখিয়েছে। আর ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় যে গ্রুপে আপলোড করা হয়েছে সেটা আমাদের ভার্সিটির একটা গ্রুপ। সেই সূত্রে আমার ভিডিওটা পাওয়া ভাই। আমি আপনাকে অনেকক্ষণ আগে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দিয়েছি, আপনি হয়তো চেক করেননি। তাই নাকি? আমি সত্যি চেক করিনি। অনেকক্ষণ চুপ থাকার পর আরাফাত হোসেন আবার মুখ খুললেন। একটা মেকি হাসি দিয়ে নির্ভীককে বললেন, তাহলে তো সব সমস্যার সমাধান হয়েই গেল। হ্যাঁ, আর নির্ভীক বলতেই হচ্ছে যে তোমার বুদ্ধি আছে। হ্যাঁ। নির্ভীক আবারও হালকা বাঁকা হেসে চেয়ারের সাথে গায়ে লিয়ে দিয়ে আরাফাত হোসেনকে বলল, একটু তো লজ্জা করুন আরাফাত সাহেব, আপনার থেকে তো খিরগিটি রং বদলাতে বেশি সময় নেয়। তুমি কিন্তু বেশি বলছো নির্ভীক। নির্ভীক চেয়ার থেকে মাথা উঠিয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে আরাফাত হোসেনের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, আমি তো এখনো কিছু বলিনি আরাফাত সাহেব, কিন্তু এবার বলবো। নির্ভীক পুনরায় মাসুদ সাহেবের দিকে তাকিয়ে বলা শুরু করলো, মাসুদ ভাই, এখন আপনাকে বলি যে সিসিটিভি ফুটেজে কি দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওর টাইম ছিল গতকাল বিকাল 4:23। মানে এই সময়টায় ওখানে ঝামেলা শুরু হয়, কিন্তু তার আগে সিসিটিভি ফুটেজ অনুযায়ী 3:40 দিকে ওখানে একটা গাড়ি এসে থামে। 2 মিনিট পর সেই গাড়ি থেকে বেরিয়ে আসেন সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক এবং তার সাথে কথা বলতে আসে সেই ছেলেগুলো যাদের সাথে আমাদের দলের ছেলেগুলোর মারামারি হয়। এবং যে লোকটি সেখানে উপস্থিত ছিল তিনি আর অন্য কেউ নন, বরং আমাদের দলের সদস্য জনাব আরাফাত হোসেন সাহেব। নির্ভীকের শেষ কথাটা যেন সেখানে একটা বাজ ফেলল। মাসুদ সাহেব তড়িৎ গতিতে আরাফাত হোসেনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, আমি এসব কি শুনছি আরাফাত? তুমি ওই ছেলেগুলোর সাথে কেন কথা বলতেছিলে? দাঁড়ান মাসুদ ভাই, আমাকে আগে কথাটা শেষ করতে দিন। ঠিক 4:05 এই সময় ছেলেগুলো ওখান থেকে সেই দোকানটার সামনে গিয়ে দাঁড়ান যেখানে ঝামেলাটা হয়েছিল, কিন্তু আমাদের আরাফাত সাহেব তখনই ওখান থেকে চলে আসে না। উনি পুনরায় গাড়িতে গিয়ে বসেন এবং ঝামেলাটা নিজ চোখে দেখে তারপর সেখান থেকে চলে যান, কারণ ঝামেলাটা শেষ হয় 4:48।
আর ওনার গাড়ি ওখান থেকে চলে যায় 4:49 সেটাও এই কারণে কেননা আমার লোক জায়গাতে 4:49 পৌঁছয়। ঘটনাটা এমন দাঁড়ালো মাসুদ ভাই যে আরাফাত সাহেব কিন্তু চাইলে আমাদের দলের ছেলেদের ঘটনার শুরুতেই থামিয়ে দিতে পারত, কিন্তু তিনি সেটা করেননি। তাহলে তো তার এত সুন্দর সাজানো গোছানো পরিকল্পনাটা ভেস্তে যেত। আরাফাত হোসেন নিজের পক্ষে বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না, কারণ তিনি জানেন নির্ভীক একবার যখন কোনো কথা তুলেছে তার মানে সেটার প্রমাণ ওর কাছে নিশ্চিত আছে। আরাফাত হোসেনের এখন নিজের লোকেদের চড়াতে মন চাইছে। এত কিছু বলল, কিন্তু ওখানে যে একটা সিসি ক্যামেরা আছে সেটাই বলল না। সবকটা একেবারে অপদার্থ। মাসুদ সাহেব আরাফাত হোসেনকে বললেন, তুমি কি এই বিষয়ে কিছু বলতে চাও? হ্যাঁ হ্যাঁ বলতে চাই। ওর কাছে কি প্রমাণ আছে যে আমি ওখানে ছিলাম? কেন থাকবে না আরাফাত সাহেব? এই নিন মাসুদ ভাই, সেই সময় সিসিটিভি ফুটেজ। এবার আর আরাফাত হোসেনের বলার মতো কিছু রইল না। তিনি যে পুরোপুরি ফেঁসে গেছেন সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছেন। নির্ভীক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে মাসুদ সাহেবের দিকে তাকিয়ে বলল, ওনার আসল চেহারা আপনার সামনে এনেছি। আমার মনে হয় এই প্রমাণে যথেষ্ট এটা বোঝাতে যে উনি নামে এই দলের হলেও কাজ করেন অন্য দলের হয়ে। এখন বাকি সিদ্ধান্ত আপনার হাতে মাসুদ ভাই, আপনি দেখেন কি করবেন। আর হ্যাঁ মাসুদ ভাই, এরপরে যদি কোনো গিরগিরি আমার নামে কোনো অভিযোগ তোলে তাহলে আমাকে যেন নিজের পক্ষে শান্তিপূর্ণভাবে কথা বলার সুযোগ দেওয়া হয়। আর কেউ যদি একবারে কিছু বলতে আসে তাহলে কিন্তু আমি নিজে কিছু বলার আগে তার মুখটা বন্ধ করব। আসি। প্রতিদিনের মতো আজও প্রভা তার কাঙ্ক্ষিত ফোন কলটির জন্য অপেক্ষা করছে, এবং তার অপেক্ষার অবসান ঘটিয়ে ফোন কলটি চলেও আসলো। ফোনটা রিসিভ করতেই প্রতিবারের ন্যায় এবারেও ভেসে উঠল তিনটে হাস্যোজ্জ্বল চেহারা। তিনজন একই সাথে জিজ্ঞেস করলো, কেমন আছিস প্রভা? কেমন আছিস প্রভা? কেমন আছিস বাবা? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি। আমরাও ভালো আছি। প্রিয়না উৎকণ্ঠিত গলায় প্রভাকে বলল, এই প্রভা, আজকে কিন্তু তুই আমাদেরকে তোর ক্রাশের কথা বলতে চেয়েছিলি, এখন তাড়াতাড়ি বল, শুরু কর। আরে দাঁড়া দাঁড়া বলছি, আগে তোদের কথাগুলো তো শুনতে দে। আমাদের কোনো কথা নাই বোন, আমরা যেমন ছিলাম তেমন আছি না। কপালে আছে কোনো বয়ফ্রেন্ড জুটেছে, আর না দুইটার কপালে কোনো গার্লফ্রেন্ড জুটেছে, আর না আমরা কেউ কারো দেখে ক্রাশ খাইছি। সব দিক থেকে তুই আগায় আসিস, তাই আমাদের উপর নষ্ট সময় না করে তোরটা বল, শুরু কর। প্রিয়নার সাথে তাল মিলিয়ে তিসান আর প্রয়াস দুজনে একই কথা বলতে লাগলো প্রভাকে। প্রভা বুঝতে পারলো যে এদের মাথার মধ্যে যখন একবার নির্ভীকের বিষয়ে জানার পোকা ঢুকেছে তখন না বলা পর্যন্ত সেই পোকার কিলবিলানি থামবে না। প্রভা তারপর ওদেরকে সব বলা শুরু করলো। এই এক সপ্তাহে নির্ভীকের সাথে সে কিভাবে দেখা করেছে, কি কি কথা বলেছে, নির্ভীকের পিছনে কেমন পাগলামি করেছে, সবটাই ওদেরকে বলল। বাকি থাকলো শুধু উৎসবের কথাগুলো আর মুন্নির কথাগুলো, কারণ এদের সাথে সম্পর্কিত ঘটনাগুলি খালি ঝামেলার। আর এই পাগলগুলো যদি একবার এসব শুনে যে ওর সাথে এত ঝামেলা হয়েছে, আর সব থেকে বড় কথা মুন্নি ওকে মেরেছে, তাহলে সেই মুহূর্তে সবগুলো ওর ভার্সিটিতে এসে একটা ঝামেলা পাকাবে। আর একা ঝামেলা পাকাবে না, প্রভার বড় মামাকেও এর মাঝে জড়াবে। প্রভার বড় মামা মানে তিসানের বাবা পেশায় ডিআইজি। শেষে দেখা গেল যে একেবারে পুলিশ নিয়ে হাজির হলো। কি দরকার পাগলদের খেপানোর, তার থেকে বরং ওরা নির্ভীকের কথাতেই সন্তুষ্ট থাক। প্রভা খেয়াল করলো তিনজোড়া চোখ ওর দিকে অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে। প্রভা ঠিক ওদের এই চাহনির মানে বুঝতে পারল না। নীরবতা ভেঙে তিসান অবিশ্বাস্য গলায় বলল, প্রভা, সিরিয়াসলি তুই এসব করেছিস? তুই কিনা একটা ছেলের পিছনে ঘুরে ঘুরে তার সাথে আগ বাড়িয়ে কথা বলেছিস? তিসানের সাথে এবার প্রয়াসও যোগ দিল। এই বাবা, তুই ঠিক আছিস তো? মানে তুই কলেজে থাকতে এত এত প্রেমের প্রস্তাব পেয়েছিস, আমরা জোর করেও কখনো তোকে কারোর সাথে কথা বলার জন্য রাজি করাতে পারিনি, আর তুই কিনা নিজে জেসে গিয়ে একটা ছেলের সাথে প্রতিদিন কথা বলছিস। তুই তো মারাত্মকভাবে ক্রাশ খেয়েছিস রে। ওরা দুজন কথা বললেও প্রিয়না এখনো প্রভার দিকে ওই আগের মতোই অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে আছে। সাথে প্রভাকে যেন সে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। প্রভা প্রিয়নাকে বলল, তুই আবার চুপ করে আছিস কেন? তুইও কিছু বল। আমি তোকে একটা প্রশ্ন করব প্রভা, ঠিকঠাক উত্তর দিবি। তোর ওই সিনিয়র কি শুধু তোর ক্রাশ, নাকি ব্যাপারটা ভালোবাসা অবধি পৌঁছে গেছে?
প্রিয়নার হঠাৎ এমন প্রশ্ন শুনে প্রভা একটু হকচকিয়ে গেল। এই মুহূর্তে সে এই প্রশ্নটা ঠিক আশা করেনি। তিসান বিরক্ত হয়ে প্রিয়নাকে বলল, ক্রাশ হোক আর ভালোবাসা হোক, ব্যাপারটা তো একই না? দুটো শব্দ দিই প্রভা যে ওনাকে পছন্দ করে সেটাই বোঝাই। তুই একটা গাধা তিশান। ক্রাশ আর ভালোবাসা কখনো এক হয় না, আর ভালোবাসা আর ভালো লাগা কখনো এক হয় না। ক্রাশ তো অনেকেই হতে পারে, ভালো অনেককেই লাগতে পারে, কিন্তু ভালো শুধু একজনকেই বাসা যায়। আমাদের প্রভার মতো চুপচাপ শান্তশিষ্ট একটা মেয়ে যখন কোনো ছেলের জন্য নিজের স্বভাবটাই বদলে ফেলেছে, তার মানে ব্যাপারটা শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ নেই। আমরা সবার জন্য কিন্তু নিজেদের চেরাচরিত্র স্বভাবগুলো বদলাই না তিশান, এটা মনে রাখিস। প্রিয়নার কথা শুনে তিসান বলল, ওহ, তার মানে আমি তোর জন্য যেমন সিগারেট খাওয়া অভ্যাসটা ছেড়ে দিয়েছি, তেমনি প্রভাও নির্ভীকের জন্য ওই স্বভাবটা বদলে ফেলেছে। ধুর গাধা, তোর আর আমার ব্যাপারটা আলাদা। তুই তো আর আমার উপর আগে থেকে ক্রাশড ছিলি না, কিন্তু প্রভার ক্ষেত্রে এই ব্যাপারটা হয়েছে। আমি নিশ্চিত প্রভা ওই নির্ভীক চৌধুরীকে ভালোবেসে ফেলেছে। আবারও তিনজোড়া দৃষ্টি প্রভার উপর নিবদ্ধ হলো। প্রভা নিজেও এই ব্যাপারটা নিয়ে নিশ্চিত নয় যে ও নির্ভীককে ভালোবাসে নাকি নির্ভীক শুধুই ওর ক্রাশ। এদিকে প্রভাকে চুপ থাকতে দেখে এবার প্রয়াস বলে উঠল, এই বাবা, বল না আপু, যেটা বললো সেটাই কি ঠিক? তুই কি ওই ভাইয়াকে ভালোবাসিস? প্রভার উত্তরের জন্য তিনজনই অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু প্রভা ওদের অপেক্ষাকে অপেক্ষায় রেখে হুট করে ভিডিও কল থেকে বের হয়ে অফলাইনে চলে গেল। এদিকে ফোনে আরো 3টে মানুষ যে ওর সাথে কথা বলছিল সেটা যেন ওর মনেই নেই। এদিকে তিনজনেরই এখন মন চাচ্ছে প্রভার কাছে এসে ওকে পেটাতে। প্রয়াস রাগী গলায় বলল, কালকেও ওকে আগে ফোন দিবি না। ও ফোন দিলে রিসিভ করবি, কিন্তু আগেই কথা বলবি না। প্রয়াসের সাথে তিশান আর প্রেয়না দুজনেই একমত হলো। প্রয়াসও ফোন রেখে দিল। প্রেয়না তিশানকে বলল, তাহলে এখন ফোনটা রাখি তিশু বেবি। ওয়েট প্রিয়না, একটা কথা ছিল তোর সাথে। আচ্ছা তাড়াতাড়ি বল। কেন রে, এত তাড়া কেন তোর? কেউ কি অপেক্ষা করছে? শেষের কথাটা তিশান সন্দিহান গলায় বলল, আরে ধুর, আমার জন্য আবার কে অপেক্ষা করবে? ঘুম পাচ্ছিল না, তাই বললাম। আচ্ছা তোর যতক্ষণ সময় লাগে বল। আচ্ছা শোন, 1 সপ্তাহ পর বাড়ি ফিরবো ভাবছি, তুই কি যেতে পারবি? আরে তুই যাবি, আমি এখন এখানে থাকবো নাকি? কতদিন পর আবার সবাই এক হব বলতো। আচ্ছা প্রভাকেও আসতে বলি কেমন? আরে ওকে তো আজকেই বলতে চেয়েছিলাম, কিন্তু হুট করে ফোনটা কেটে দিল। আচ্ছা শোন, আমি তোর ওখানে গিয়ে তোকে নিয়ে তারপর বাড়ি ফিরবো। তোর একা একা আসার দরকার নেই, কেমন? আর প্রিয়াসকে কিছু বলিস না, বাড়িতেও কিছু জানাবি না, সবাইকে সারপ্রাইজ দেবো। ওকে তিশু বেবি, কাউকে বলবো না। আর কিছু বলবি? আর কিছু বলবো না, তুই ঘুমা, রাখছি, গুড নাইট। গুড নাইট। প্রিয়নাদের কথাগুলো প্রভাকে খুব ভাবাচ্ছে। আজ পর্যন্ত ওরা প্রভার সম্পর্কে কিছু ভুল আন্দাজ করেনি, এবারেও হয়তো ওরাই ঠিক। কিন্তু প্রভা ভাবছে, ও যদি নির্ভীককে ভালোবেসেই থাকে তাহলে এই ভয়টা কেন হচ্ছে? নির্ভীক আদৌ রাজি হবে কিনা সেই ভয়টা প্রভা করছে। জীবনে প্রথম ভালোবাসা অপূর্ণ থাকার ভয় করছে। আরে আমাদের সহসভাপতি যে। নির্ভীক তার দলের ছেলেদের সাথে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করছিল। কাল তেমন কোনো কাজ করতে পারেনি। আসার পর থেকেই ঝামেলার খবর পেয়ে সেদিকটা সামলাতেই সময় চলে গেছে। ঝামেলা মেটার পরও আরাফাত হোসেনের প্রতি মাথা গরম হওয়ার কারণে আর ভার্সিটিতেই সে থাকেনি, তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিল। তাই আজ সকাল সকালই ভার্সিটিতে এসে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা করছিল। এরই মাঝে কারো কণ্ঠস্বর শুনে পিছন ফিরে তাকাতেই দেখলো উৎসব হাসি মুখে দাঁড়িয়ে আছে। নির্ভীক ওর দিকে ঘুরে দাঁড়িয়ে বুকের সাথে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, কি বলতে এসেছিস সেটা পরিষ্কার করে বল। আরে এত রাগ করিস কেন বলতো? আমি কি একটু তোর সাথে গল্প করতে আসতে পারি না? বল। তাই নাকি? আমার সব থেকে প্রিয় বন্ধু আমার সাথে গল্প করতে এসেছে। আচ্ছা তুই শুরু কর। কেমন আছিস ভাই? ভালোই আছে। তোর কি খবর? কোন গর্ত থেকে বেরোলি? বিশ্বাস কর ভাই, তোকে দেখার আগে আমি একটুও ভালো ছিলাম না, তোকে দেখার পর এখন খুব ভালো লাগছে। বললি না তো কোন গর্ত থেকে এতদিন পর বেরোলি? গর্তে থেকে না রে ভাই, কবর থেকে বেরোলাম। আসলে একজনকে খুব তাড়াতাড়ি কবরে পাঠাবো,
তাই সব ব্যবস্থা ঠিকঠাক করে এলাম। আসলে যাকে পাঠাবো তাকে আবার আমি খুব ভালোবাসি, তাই কবরের মাঝে যাতে তার কোনো সমস্যা না হয় সেসবই দেখে আসলাম। উৎসবের কথা শুনে নির্ভীক একটা বাঁকা হাসি দিয়ে বলল,